যে জামাতে ইসলাম নামে যে দলটা আছে সেই দলটার সবচেয়ে ভালো সময় আমার বিবেচনায় এখন চলছে। এতটা ভালো অবস্থানে তারা কখনোই ছিল না। তারা এককভাবে ক্ষমতায় যেতে পারবে, সেই জোটের প্রধান দল হিসেবে জামাত থাকবে, এমন কোনো সম্ভাবনা আমি অন্ততপক্ষে আমার জীবিতকালে দেখিনি। কেন যেন অনেকে ভাবছেন যে বোধহয় জামাত পেয়েছে। দেখেন মিল কত, এটাও আগস্টের বিপ্লব, আর মেজর ডালিম যেটা করছে সেটাই কিন্তু আগস্টেরই বিপ্লব। একটা 15ই আগস্ট, একটা 5ই আগস্ট। উনি এতদিন কেন আসেন না, এখন কেন আসলেন, এইটা আমরা একটু মিলাই দেখি, বেশি বক্তব্য দেওয়া দরকার নাই। দর্শক আজকে আপনাদেরকে আমি যে দুটি ভিডিও দেখাবো আপনারা দেখলে তা সত্যি অবাক হয়ে যাবেন। আমরা জানি যে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এই প্রধান উপদেষ্টা ক্ষমতা থাকাকালীন সময় আজকে সারা দেশে কি কি ঘটনা ঘটে গেছে আপনাদেরকে প্রমাণ সহকারে তা আমি দেখাবো। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখন আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন প্রথমে আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আসি। আসসালামু আলাইকুম। এটা তো মেনে নেওয়া যায় না, আগস্টের বিপ্লব। দেখেন মিল কত, এটাও আগস্টের বিপ্লব, আর মেজর ডালিম যেটা করছে সেটাই কিন্তু আগস্টেরই বিপ্লব। একই আগস্ট, একটা 15ই আগস্ট, একটা 5ই আগস্ট। 10 দিনের গ্যাপ। 10 দিন আগে বাবা, 10 দিন পরে মেয়ে। কিন্তু কি ইতিহাস পড়লাম কি আর দেখলাম কি, হ্যাঁ চোখে দেখলাম এবং শুনলাম। ওনার এই কথাগুলোর মধ্যে আপনারা যদি যুক্তি খুঁজতে যান, যুক্তি পেয়ে যাবেন। দুই একটার তো সাক্ষী আমি নিজেই দিব। হ্যাঁ, দুই একটা সাক্ষী আমি নিজে, আমার তো বয়স হয়েছে। ওনার কথাবার্তার মধ্যে একটা জিনিস দেখলাম, উনি কিন্তু দেখেন বিদেশে আছে এবং কোথায় আছে এটা একটা ব্যাপার খেয়াল করছেন আপনারা। উনি কোথায় আছে এটা কিন্তু উনি বুঝাইতে চান না। ওনার পিছনে কিন্তু ব্লু স্ক্রিন ছিল, আর ব্লু কাপড় দেওয়া ছিল বা কিছু একটা ছিল। তার মানে মনে করেন আমি এখন কোথায় বসে রয়েছি, ঘরের পর্দা দেখা যাচ্ছে। যেমন গতকালকে আমি কোথায় ছিলাম, আমার ছেলের টেবিলে, পড়ার টেবিলে। ব্যাকগ্রাউন্ড দেখে তো আপনি বুঝতে পারবেন না এই ওয়াল কোথাকার, পরীক্ষা করলে যে এই বইগুলা কোথাকার বা এই পর্দা কোথাকার হইতে পারে, এগুলো বোঝা যায়। মানে ওনার অবস্থান উনি এখনো বুঝাইতে চান না। এবং ইন্টারভিউ দেওয়াকালীন একটা জিনিস খেয়াল করছেন, একজন একটা কাগজ লেখা ওনার হাতে দিয়ে গেল। উনি আবার কথা বলতে বলতে এক নজর এটা দেখে নিল। আবার ইলিয়াস হোসেনকে মেসেজে জানাচ্ছিল যে আর লম্বা করা যাবে না, আর সময় দেওয়া যাবে না। তার মানে ওনার চারিদিকে মানুষ আছে, ওনার সিকিউরিটি আছে। উনি এতদিন কেন আসেন না, এখন কেন আসলেন, এইটা আমরা একটু মিলাই দেখি, বেশি বক্তব্য দেওয়া দরকার নাই আমার। আসলে একটু আমরা এই ব্যাপারটা আলোচনা করি যে উনি তো এই কথাগুলো ইলিয়াস হোসেন সাহেবের চ্যানেলে এই শেখ হাসিনার আমলেই দিতে পারতো না, দিল না কেন? কোনো বাধা ছিল? কোনো বাধা ছিল না। আবার এখন দিল কেন? ওনার ইচ্ছা হলো কেন? ইলিয়াস হোসেন ওনাকে রাজি করাইতে পারলো কেন? এটা একটা যোগসূত্র খুঁজি, আসেন দেখেন। বিবিসির সাথে একটা ইন্টারভিউতে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একটা কথা বলছিলেন, রিসেট বাটনে চাপ দেওয়ার। এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে, অনেক বিতর্ক হয়েছে যে উনি কি বুঝাইতে চাইলেন। উনি কি মুক্তিযুদ্ধকে অস্বীকার যাইতে চান? উনি কি স্বাধীনতাকে অস্বীকার যাইতে চান? উনি কি 15ই আগস্টকে অস্বীকার যাইতে চান? এরকম অনেক কথা। ওইখানে জয় বাংলাকে অস্বীকার যাওয়া যাবে না, আর অনেক ব্যাপার ছিল না। ব্যাপারটা এরকম ছিল, দেখেন শেখ হাসিনার আমলে, এটা একটু বলি তাইলে আপনারা বুঝতে পারবেন। কোরআন নিয়ে যদি আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন বাইচা যাইতে পারবেন। হ্যাঁ, এই যে শাহবাগীরা কোরআন নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছে, নবীজিকে নিয়ে ট্রল করছে, কোনো ব্যাপার না। কিন্তু শেখ মুজিবুরকে নিয়ে আপনি ট্রল করবেন, 2 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়ে যাবেন। 2 ঘন্টা। তাহলে কোথায় নিয়ে গেছে? ধর্মের উপরে নিয়ে চলে গেছে তো, ইসলাম ধর্মের উপরে নিয়ে চলে গেছিল তো, বুঝছেন? যাই হোক, আমি মুক্তিযুদ্ধ হয়ে যেতেছি, অত ব্যাখ্যায় যাব না। আমি আগের জায়গায় আসি। রিসেট বাটন চাপ দিয়ে দিছে
ইলিয়াস হোসেন। এটা আমি জানি না আপনারা কি অ্যাঙ্গেলে দেখতেছেন। আমি একটা মিল পাচ্ছি, আমি একটা মিল পাচ্ছি যে উনি বিবিসির কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্যটা দিয়েছিলেন, ওখানের মধ্যে একটা কথা ছিল যে রিসেট বাটনে চাপ দেওয়া হয়ে গেছে, আরেকটা কথা ছিল ছাত্ররা আমাকে, মানে ছাত্র জনতা আমাকে এই চেয়ারে বসাইছে, প্রধান উপদেষ্টা বানাইছে, উনার ডাকেই, মানে উনাদের ডাকেই উনি আসছেন, এইটাই উনি বুঝাইছেন। আজকে এই যে ডালিম সাহেবের, এই যে ডালিম সাহেব যে বক্তব্য দিলেন, যে ইতিহাস আমাদেরকে জানাইলেন, এটা কি রিসেট বাটন চাপ দেওয়া না? বোঝা যায় না যে আমরা একটা ভুল ইতিহাসের পিছনে ছিলাম? পুরাটাই তো ভুল। এই দেশটাকে অঙ্গরাজ্য বানাইতে চাইছিল। এই 2 ঘন্টা 12-13 মিনিটে আমরা কি ইতিহাস বুঝলাম? যে স্বাধীনতার যুদ্ধ যখন আরম্ভ হয়ে গেছে তখনই ভারত একটা চালাকি করে 7টি দফা দিয়ে বাংলাদেশ সরকারের সাথে, যেটা আমাদের ওই যে একটা সরকার গঠন হয়েছিল নজরুল ইসলাম এবং তাজউদ্দিন সাহেবকে নিয়ে, সেই সরকারের কাছে 7টি দফা দিয়ে লিখিত আরেকটা সরকার গঠন করা হইল এবং তোমাদেরকে আমরা স্বাধীনতা এনে দিব, তোমরা আমাদের অঙ্গরাজ্য। কিন্তু এটা মুখে বলার দরকার নাই, এটাই তো ছিল। ওর মধ্যে বড় একটা দফা কি ছিল জানেন? যে এই দেশের যে প্রধান থাকবে তার সিকিউরিটি আমরা দিব। চিন্তা করেন। এবং বিশাল শক্তিশালী একটা মিলিটারি বাহিনী গঠন করা যাবে না, সেটারও কোনো কিন্তু প্রমাণ আছে। রক্ষী বাহিনী তো এর হয়েছিল না? রক্ষী বাহিনী আমার একবার কানে ধরে উঠানো বসানো করছে, 7 রাস্তার মোড়ে চেয়ার, মানে সাইকেল নিয়ে এরকম দাঁড়ায় থাকতে হয়েছে 10 মিনিট, আর কানে ধরে উঠবস করছি, কারণ বেয়াদবি করছিলাম। ওনাদের ক্যাম্পের সামনে দিয়ে যাচ্ছি, ওনাদের তাবু গাড়া ক্যাম্প ছিল 7 রাস্তার মোড়ে, এফডিসি থেকে বাইরে আমি সাইকেল চালা যাইতেছি, শীষ মারতে মারতে, বুঝছেন? আমার ছিল লম্বা চুল, বাকি চুলটা কাটে নাই, যার জন্য আমাকে ওই শাস্তি দিয়েছে। সেই হোক, রক্ষী বাহিনী বানাইছিল। আর মিলিটারি তখন অনেকে, বুঝছেন, জুতা ফাইটা গেছে, সিলাই করে পড়তে হয়েছে। ওই টাইমে মিলিটারির দিকে কোনো নজর ছিল না। এগুলো সব ভারতের ইঙ্গিতে করছে, এই 7 দফার মধ্যে আছে। যাই হোক, এগুলো আমার আলোচনার বিষয় নয়। আমার আলোচনার বিষয়, এত মানুষ কেন ওনাকে সাপোর্ট দিচ্ছে? আমরা তো জানতাম উনি খুনি, উনি বঙ্গবন্ধুকে খুন করছে। কেন দিচ্ছে জানেন? গত 54 বছরে মানুষ দিনে দিনে বুঝতে পারছে বাস্তবতা, সব বাস্তবতা ফুইটা উঠছে। ভাসানী সাহেব কেন ভারতের বিপক্ষে ছিলেন এবং অন্য বড় বড় নেতারা কেন বিপক্ষে ছিলেন, পিনাকিদা কেন বিপক্ষে, বা ইলিয়াস হোসেন কেন বিপক্ষে। দেখেন, ইলিয়াস হোসেন কিন্তু একটা কথা বলছিল যে আমাদের এই যে জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ লেখছে, এটা আমরা মাইনা নেব না। এটা নিয়ে কিন্তু উনি বহুবার কথা বলছেন। সেম কথাটা ডালিম সাহেবও বলছেন। আর উনাদের বিপ্লবটা শুরু হয়েছিল চুল টানা নিয়ে। বাপ্পি ডালিম সাহেবের শালা, উনার চুল টান দিছিল ওই যে গাজী কম্বল চোর। আমি সাক্ষী ভাই, আমি সাক্ষী দিতেছি। এই যে উনার যে বক্তব্য 2 ঘন্টার 2 ঘন্টার, এর মধ্যে 2-4টা সাক্ষী আমি দেই। আমি আসলে কিন্তু কম্বল চোর ছিল এই গাজী, রেড ক্রসের চেয়ারম্যান বানাইছে বকলম লোকরে। এই লোকটার পোলাপান বাপ্পি, মানে ডালিম সাহেবের শালার চুল ধরা টান দিছে। বেচারা ছাত্র মানুষ, বিদেশ থেকে আইছে, তখনকার ফ্যাশন ছিল লম্বা চুল। এই যে একটু আগে আমি বললাম না যে আমার লম্বা চুল ভাগ্যেশ কাইটা দেয় নাই, ফ্যাশন ছিল। চুল ধরে টান দিয়া বলে যে আপনি এটা আসল চুল না নকল চুল, 1 বার না 2 বার। তারপর তর্ক বিতর্ক বাইর করে দিছে। তারপরে কিছুক্ষণ পর আমাদের মিশা সওদাগরের মতো, এগুলো তো সিনেমা দেখেন, আপনারা তো বিশ্বাস করতে চান না, বিশেষ করে এই যে তামিল ছবিতে দেখায়, ঠিক ওইভাবে বিয়া বাড়িতে ঢুকে গেল একজন মেজরের, মানে শালীর বিয়া বা ওনার আত্মীয়র বিয়া। ওই বিয়াতে ঢুকে গেলেন, সাথে 16-17 জন আর্মস সহকারে। তখনকার স্ট্যান্ড গান ছিল, মেইনস আর্ম, ওই স্ট্যান্ড গান নিয়ে ঢুকে গেছে, পিস্তল নিয়ে ঢুকে গেছে। ওই কই তুই, এদিকে বাইর, ভূত বাইরে গেছ, ভূত বাইরে গেছ। পুরা রংবাজি সিনেমা। সমস্ত মেহমান বেকুবের মতো তাকায় রয়েছে।
সেম জিনিসটা কিছুদিন আগে এই যে আওয়ামী লীগের এক মন্ত্রী এক বিয়ে বাড়িতে করছে, এই গত বছর সেম ঘটনাটা ঢুইকা চিল্লাইতেছিল মাল খাওয়া। এই গাজীও কিন্তু মাল খাওয়া, ওই 24 ঘন্টায় মাল খাইতো কম্বল চোর, ও এই কাণ্ডটা করছে। এবং আপনার ডালিম সাহেব এবং ডালিম সাহেবের বউকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। চিন্তা করা যায়। এবং 32 নম্বরে যায় রাইট ভোরা এটা মিটিং হয়েছে, বিচার আচার হয়েছে। গাজী সাহেব কে সরি গাজী সাহেব বলতেছি আমি, এই গাজী চোরাকে না মাপ চাইতে বলছে এই ডালিম সাহেবের ওয়াইফের কাছে। উনি যখন পা বাড়াইছে তখন পায়ের থেকে জুতা খুইলা এই ডালিম সাহেবের ওয়াইফ উনি কিন্তু বলছে সামনে আসবি না, তোর কোনো ক্ষমা নাই। আসলে কিন্তু ক্ষমা নাই। হিরো তো আমার বউয়ের গায়ে আপনি হাত দিবেন, আমি আপনাকে ছাড়ুম যদি আপনি মানুষ হয়ে থাকেন, মর্ত হয়ে থাকেন। জিয়ান হিরো না ভাই? বোনেরা আপনারা বলেন, আপনার হাজবেন্ড হইলে আপনি কি বলতেন? আপনাকে একজন গায়ে হাত দিছে, আপনাকে কিডন্যাপ করবে, আপনার হাজবেন্ড ছেড়ে দিবে? সে যেই হোক না কেন নমনম করবে? নমনম করে নাই। নতুন ইতিহাস রচনা করে দিছে ডালিম সাহেব, এখন তো হিরো হয়ে গেল। চিন্তা করা যায়, ভাবা যায় ওনার কথা আপনারা ভুল ধরবেন কিভাবে? সত্যি তো মিষ্টি খাওয়ানো হয়েছে। আমি একাই তো খাইছিলাম 13-14টা মিষ্টি, মহল্লায় ঘুরা ঘুরা, ওই মোড়ে মিষ্টি দেয়, ওই মোড়ে মিষ্টি দেয়। এই যে শেখ মুজিবুরকে মারছে যেদিন, তারপর দিন সকালবেলা আমি আমার বন্ধু সাকি চিটাং থেকে আইসা নামলাম কমলাপুর, তারপরে যে নাখালপাড়া দিয়া যাইতে যাইতে মিষ্টি খাইতে খাইতে গেছি, এই গলি ওই গলি, বাসায় পৌঁছাইছি। মা এত চিন্তা, আমি রিক্সা পাইতেছি না, মেন রোডে কিছু সব বন্ধ, হাইটা আসছি কমলাপুর থেকে এই মহাখালী নাখালপাড়ার ভিতর দিয়ে, গলির ভিতর দিয়ে দিয়া। আপনারা জানেন মসজিদের মধ্যে নামাজে মানে বলতেছে যে নমরুদকে তুমি ধ্বংস করছো আল্লাহ, আমাদেরকে বাঁচাইছো, এই মুনাজাত হইছে। আমি সাক্ষী মুনাজাত হইছে। উনার কথা সাক্ষী দিলাম তো, দুইটা মিষ্টি খাওয়া আর মুনাজাত হইছে। মানুষ খুশি হয়েছে তো, মানুষ না মনে মনে রবের কাছে চাইতে আল্লাহ আমাদেরকে রক্ষা করো। কারণ 2074 একটা দুর্ভিক্ষ হয়েছিল, ভয়াবহ দুর্ভিক্ষ ভাই, খাওয়া নাই, কিচ্ছু নাই। আমরা নিজেরা বুঝছেন শাক আনতাম, কিন্তু তেল ছিল না, যে তেল দিয়া শাক, আমরা তেল ছাড়া শুধু সিদ্ধ খাইতাম। কারণ অনেক অভাব চারিদিকে, আর আমরা তো গরিবের পোলা, বুঝেনি তো কিভাবে বাইচা গেছিলাম। অনেক মারা গেছে, প্রায় 1.5 থেকে 2 লক্ষ লোক মারা গেছে, আরো বেশি হবে ওই 74 সালে দুর্ভিক্ষে। ওই যে বাসন্তী জাল করছে না শাড়ির অভাবে, অনেকে বলে ফটো সেশন, এটা হলো যে মিডিয়া, এই যে আমাদের হাসিনা মিডিয়া এগুলা বাই করছে। ঘটনা সত্য তো ভাই, সব সত্য, নিজে দেখছি তো। ফার্ম গেটে বমি করতেছে, সে বমি খাইতে চায় আরেকজন ধৈর্য নিয়ে তাকে চল আমি তোরে খাওয়াই। এরকম মানুষ কঙ্কাল হয়ে গেছিল। ওই যে ইথিওপিয়া যেরকম দেখতাম না, এরকম কঙ্কাল হয়ে গেছিল। আমারই তো বুকের হাড্ডি বাইরে হয়ে গেছিল, সারাদিন একবেলা খাইতাম। এই অভাবের মধ্যে এই শেরাটন হোটেলের মধ্যে এই যে সুলতানাকে বিয়ে করে শেখ কামালই তো ছিল বোধহয় নাম, রংবাজ। সোনার মুকুট প্যারিস থেকে আনাইছিল, প্যারিস থেকে পত্রিকার প্রথম পাতায় আসছিল নিউজ, মুকুট সুলতানার মাথায় ওই টাইমে। তো ওই মানুষটাকে মানুষ মাইনা নিবে মনে মনে, এই জন্য রবের কাছে দোয়া চাইতেছিল যে রব আমাদেরকে রক্ষা করো। আর ওই রক্ষাকারী হিসেবে ডালিম সাহেবরা আসছিলেন, যার জন্য এখন হিরো হয়ে গেল। কিন্তু ডিফিকাল্ট করে দিল বাংলাদেশের রাজনীতিকে, একদম ভূমিকম্পের মতো নাড়ায় দিছে। অনেকে বলতো না শেখ মুজিবের ছবিকে টাইনা কেন নামানো হইল দড়িবান্ধা, এটা ওনারা মাইনা নিতে পারে না। আমি তো এমন দৃশ্য দেখছি, আর্মিরা মিলিটারিরা শেখ মুজিবের ছবি ভাঙতেছে। আপনারা দেখছেন না ভাই? এই 5ই আগস্টের পরে 2-3 দিন এগুলো দেখছি না? এটা নিয়ে অনেকে মায়া কান্না করতেছিল। এখন যারা মায়া কান্না করতেছিলেন, আপনারা এখন মুখ দেখাবেন কিভাবে? কারণ জিয়াউর রহমানও তো জড়িত এই হত্যাকাণ্ডের সাথে। ওনারা কোরআন শপথ করছিল এবং জিয়াউর রহমান বলছিল যে আমি তোমাদের সঙ্গে আছি। এবং ওনার সঙ্গে 2 জন দেখা করতো, জিল্লুর রহমান সাহেব, এখানে রশিদ সাহেব যে ইন্টারভিউ দিলেন উনি,
আর ডালিম সাহেব। ক্রস চেক করেন ওই ইন্টারভিউ জিল্লুর রহমান সাহেবের, আর জিল্লুর রহমান সাহেবের ওই ইন্টারভিউ শেখ হাসিনা নিশ্চয়ই দেখছে। আমার মনে হয় জিল্লুর রহমান সাহেব ক্লিয়ার করবে, করা উচিত, নিশ্চয়ই দেখছে। না শেখ হাসিনা জোর দিয়ে কেন বলতো জিয়াউর রহমান তার বাবার খুনি, জোর দেওয়া বলতো, কিন্তু আমরা তো বিশ্বাস করতাম না। ঘটনা তো সত্য। এখন সত্য হওয়াতে কি হইলো, যারা মায়া কান্না করছেন তারা এখন মুখ দেখাবেন কেন? আপনারা কেন মায়া কান্না করছেন সেটাও আমি বুঝি, আপনারা বুঝেন ভাই অনেকে, তা আমি একটু বলি। ওনাদের ধারণাটা কি জানেন? স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের যদি ধুম তুলতে পারি তাহলে আওয়ামী লীগের ভোট গুলো তো আমরাই পাবো। আওয়ামী লীগ কোনদিন জামাতকে শিবিরকে ভোট দিবে, অসম্ভব। আরেকটা কথা মিলে গেছে, খেয়াল করে দেখেন, শেখ মুজিবুর রহমান ধরা দিছে পাকিস্তানিদের কাছে। দেখেন ওনাকে ওই যে আমরা যে সোহেল সাহেব, ওই সোহেল সাহেবের বাবা তাজউদ্দিন সাহেব রাত্রে 11টার সময় ফোন করছে যে চারিদিক থেকে আর্মি নাইমা গেছে, আপনি পালায়া যান। ওখানে ওনারা শেখ মুজিবুর মিটিং করতেছিল, অনেকেই পালায়া গেল, উনি পালাইলেন না। উনি কিছুক্ষণ পর আর্মিরা এসে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে গেলেন, কিন্তু ওনার ফ্যামিলি কিন্তু রাইখা গেলেন এবং বইলা গেলেন আমার ফ্যামিলিকে দেখা রাখবা। এটারও একটা প্রমাণ আছে কিভাবে দেখা রাখবা। দেখুন শেখ মুজিবুর তো স্বাধীনতার পক্ষে, মুক্তিযোদ্ধার পক্ষে, তো মুক্তিযোদ্ধাদের সঙ্গেই তো লড়াই করতেছে পাকিস্তান আর্মি। সেই পাকিস্তান আর্মি সিএমএসে যায় চিকিৎসা করাবে কেন শেখ হাসিনাকে? শেখ হাসিনা নিজের মুখে বলছে না যে আমার বাচ্চা কোলে নিয়ে আমি বৈশা রয়েছি। তারপরে একজন আর্মি অফিসার আসলো, বললো এটা কে? বলে আমার সন্তান। তখন হিন্দিতে বলছিল আর এক নবরুদ পায়দা হওয়া। কোথায় বলছিল? সিএমএসে। তাহলে মুক্তিযোদ্ধার পক্ষের মানুষকে ওই পাক আর্মি কেন পাহারা দিবে? কথা মিলা গেল না যে উনার ফ্যামিলিকে পাহারা দিয়ে রাখছে। মিলা গেছে তো ভাই, তাই না? দেখেন ইন্ডিয়ার অঙ্গরাজ্য বানাইতে চাইছিল প্রথম, তারপরে 75-এ সেটা ধ্বংস করে দিল মেজর ডালিম। এরপরে আবার আইসার নামলো, কারণ ইন্ডিয়াতে ছিল শেখ হাসিনা, শেখ রেহানা, ওনাদেরকে জিয়াউর রহমান নিয়ে আসলো। জিয়াউর রহমানকেই বসাইছে কিন্তু ইনারা, এই যে মেজর ডালিমরা গদিতে, বোঝাই যায়। কিন্তু বসার পর ইনাদেরকে বিভিন্ন দেশে পাঠায় দিছে। বিশাল কিছু একটা ঘটনা ঘটছে, বলা হয়েছে না 4000-এর মতো কিলিং হয়েছে। অনেক ঘটনায় ওনারা বিদেশে সেটেল হয়ে গেছে, জিয়াউর রহমান রয়ে গেছে, এবং ওনার কথা থেকে বোঝা যায় যে ওনার প্রাপ্য উনি পেয়ে গেছেন। সেটাকে তো একটা ইঙ্গিত দিচ্ছেন, তার মানে উপরওয়ালা ওনার প্রাপ্য ওনারে দিয়ে গেছেন। কারণ ওনার মৃত্যুটা তো নর্মাল ছিল না। জিয়াউর রহমানের চিটাগাঙ্গে অ্যাবনর্মাল মৃত্যু তো, তাই না? ওনার লাশ পাহাড়ে চিপায় ফেলাই দিয়েছিল, সেখান থেকে খুঁজে নিয়ে আসা হয়েছে আবার এখানে। তারপর ওই যে সংসদ ভবনের পাশে কবর দেওয়া হইলো, যেটা ছিল শেখ হাসিনার সবচেয়ে বড় জ্বালা। এই কবর কেন এখানে থাকবে? এই কবর কয়েকবার উঠা ফেলতে চাইছিল। রাজনীতি কোন পর্যন্ত গেছে চিন্তা করেন। এই কবর উঠায়া ফেরা মানে এই কবর উঠায়া বগুড়া বা নোয়াখালী অন্যদিকে দিয়ে আসো। যদি সম্ভব হইতো, ধর্মতে যদি অ্যালাউ হইতো যে কবর চেঞ্জ করা যায়, কনফার্ম থাকেন। ওই যে ওনার বাবার কবর ওনার দেশের বাড়ি থেকে আইনা এখানে দিত, আর জিয়াউর রহমানের কবর বগুড়ায় পাঠায় দিত, কনফার্ম থাকেন। আর ভিডিওটা শেষ করে দেবো একটা জিনিস মজার। মনে হয় কি জানেন, পাকিস্তান থেকে ইজারা নিছি এই দেশটাকে, যে ভাই তোমরা কিছুদিন খাবা আর আমরা কিছুদিন খাবো, দুই দল ভাগাভাগি কইরা একটা ইজারা নিছি। 54 বছর হয়ে গেছে, এখনো দেশ কিন্তু স্বাধীন হয় নাই, কিন্তু 5ই আগস্ট স্বাধীন হয়েছে। ডালিম সাহেব কিন্তু একটা ইঙ্গিত দিছে, আপনারা খেয়াল করছেন কিনা? ভদ্রলোক কিন্তু রাগী মানুষ। একটা জায়গায় কিন্তু বইলা ফালাইছিল, ওই যে আয়নাঘর টাইনাঘর, বাল বাল শব্দটা কিন্তু মুখ মুখে উচ্চারণ করছে, খুব খেয়াল করে দেখেন আপনারা। ওই আয়নাঘর টাইনাঘর বলতে যায়, আর চলতি ভাষায় কথা বলছে। দেখেন 50 বছর বিদেশে যদি কেউ থাকতো, চাটাং চাটাং ইংলিশে মারতো। ওনার কথাবার্তা একেবারে সোজা বাঙালি চলতি ভাষা, এবং কথার মধ্যে বোঝা যায় আল্লাহর উপর সে ভরসা রেখা চলে। টোটাল ভরসা আল্লাহর উপর, ওনার কথাতে বোঝা যায়। উনি কিন্তু একটা জায়গায় বলছেন এই বিপ্লবীদেরকে, এই 5ই আগস্টের বিপ্লবীদেরকে, যে তোমাদের বিপ্লব ছিনিয়ে নিয়ে যাবে, তোমরা সাবধান থাকো, এবং তোমাদের যদি কোনো হেল্প লাগে
কোনো বুদ্ধির পরামর্শ লাগে আমি দিতে রাজি। এটা কিন্তু আপনি ইলিয়াস হোসেন সাহেব ওনাকে প্রশ্ন করেন, নিজে থেকে বলছে, কিন্তু নিজে থেকে মাথায় রাখেন। যার জন্য আমি বলতেছি ওই রিসেট বাটনের সাথে কোথায় যেন একটা মিল পাই সব কিছু। এই যে ওনারা কয়েকদিন আগে 31শে ডিসেম্বর ঘোষণা দিতে চাইছিল না, আপনার 72-এ সংবিধান চেঞ্জ, ছুঁড়া ফেলে দুমু বলছিল না, কবর দুমু বলছিল না, তখন সব দল মিলা বিশেষ করে বিএনপি নো 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 বলে চিৎকার করছিল। আসলে তো 72-এর সংবিধান জিয়াউর রহমানই চেঞ্জ করছে। জিয়াউর রহমানই চেঞ্জ করছে, কিন্তু 72-এর সংবিধান গদিতে বৈশা আবার আওয়ামী লীগ আইসা আইন কানুনের মাধ্যমে আবার 72-এর সংবিধানে গেছে। তার মানে কি আপনারা জিয়াউর রহমানের ভক্ত যারা জিয়াউর রহমানের কথাই তো মানতেছেন না, জিয়াউর রহমানের আদর্শই তো মানতেছেন না, কিন্তু 5ই আগস্টের ওরা মানতেছে যে ওই 72-এরটা চেঞ্জ প্রয়োজনে ওই যে 75-এর পরে জিয়াউর রহমানেরটা থাকবে, জিয়াউর রহমানেরটা থাকবে, কিন্তু 72-এরটা মানবো না। কিন্তু বিএনপির যে বর্তমান যারা নেতা ওনারা কিন্তু মাইনা নিতে চায় না বোকার মতো, কারণ ওই যে ভোট ব্যাংক, যে হিন্দু ভাই বোনদের ভোটটা পাবো, আওয়ামী লীগের ভোটটা পাবো, ওই গ্রুপটাকে টার্গেট করছে। কারণ হিন্দুরা তো জামাতকে ভোট দিবে না, শিবিরকে ভোট দিবে না, নতুন দল যেটা আসতেছে তাদেরকে ভোট দিবে না, সমস্ত ভোট বিএনপিকে দিবে। সেটার টেস্ট মাইরা দিছে ইলিয়াস হোসেন। একদম এই জেনারেশনকে চিনেন না ভাই, ডেঞ্জারাস ডেঞ্জারাস, এদের চোখ খুইলা গেছে। চিন্তা কইরা দেখেন 75 হয়ে গেছে আমি যখন আরম্ভ করি ভিডিওটা, এতক্ষণ হয়তো 80 পার হয়ে গেছে, 80 লক্ষ লোক পার হয়ে গেছে। কয়েক ঘন্টার মধ্যে 1 কোটি পার হয়ে যাবে। এই যে মাইন্ড সেট আপ চেঞ্জ হচ্ছে, নতুন ইতিহাস লেখা হচ্ছে, কিন্তু অলরেডি লেখা শুরু হয়ে গেছে। উনার কথাগুলা কেউ না কেউ তো লিখতেছে। আমি যে কিছুটা বললাম, আরেকজন যে কিছুটা বলবে, এই বলাগুলাই লেখা। দিন তো চেঞ্জ হয়েছে, কলম দিয়া লেখার দরকার নাই, সবাই কথা থেকে যাবে এই ধারে, সব থেকে যাবে। এখান থেকেই নেক্সট জেনারেশন বুঝা নিবে তাদের কোন পথে যাইতে হবে। প্রথম কথা, আমরা স্বাধীনতা চাই, পূর্ণ স্বাধীনতা। আমাদের উপরে কেউ ছায়ার মতো নাক গলাবে, ছড়ি ঘুরাবে, সেটা চাই না। যেটা গদিতে বসার 2 দিন আগে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলছিলেন 7 স্টার নিয়া, এবার মিলায় দেখেন একই কথা তো বলা হয়েছে, তাই না? যেটা জামাত বইলা থাকে, শিবির বইলা থাকে, যেটা পিনাকিদা বইলা থাকে, ইলিয়াস হোসেন বইলা থাকে, কনক সরকার বইলা থাকে যে আমরা ভারত মুক্ত একটি বাংলাদেশ চাই। এটা চার অধিকার আছে। আপনারা কেন চাইবেন না? আওয়ামী লীগ কেন চাইবেন না? আপনারাও চান, আপনারা এই দেশের মানুষ, এই দেশেতেই রাজনীতি করবেন, কিন্তু পুরানদের বাদ দিয়ে নতুন সেট আপে ওই যে রিসেট বাটন চাপ দেওয়া, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ওইটা কিন্তু আর পুরোপুরি ব্যাখ্যা দিছে কিনা আমি জানি না, কিন্তু অনেকে অনেক রকম ব্যাখ্যা দিছিল, কিন্তু আমি পূর্ণ ব্যাখ্যা পাইয়া গেছি। এই ইলিয়াস হোসেন সাহেবের এই 2 ঘন্টা 10-15 মিনিটের যে ইতিহাস দেখলাম, এই ইতিহাস থেকে আমার তো মনে হয় রিসেট বাটনে চাপ দিয়ে দিছে, চাপ দেওয়া হয়ে গেছে। আর এটার জন্য সমস্ত কৃতিত্ব ইলিয়াস হোসেনের। যদি আমরা এটা মেনে নেই, আর যদি আমরা বলি ধুর এটা ভুয়া ইতিহাস, উনি বললেই হইল কিনা, আমরা মানি না, কিন্তু মানতে হবে। কারণ ওই সময়ের অনেক মানুষ তো বাইচা আছে, আমার বয়সী তো হয়েছে, ওদের সঙ্গে আলাপ করেন। আচ্ছা, সোজা একটা হিসাব আমি বলি, উনি যে বলছেন ডক্টর ডালিম সাহেব যে 3 লক্ষরে 30 লক্ষ বানাইছে। আসেন আমরা এই যে সোশ্যাল মিডিয়াতে যার যার জায়গা থেকে প্রত্যেকের গ্রামে খোঁজ খবর নেই। আপনার গ্রামে কয়জন মারা গেছে, আমি খোঁজ নিব আমার গ্রামে কয়জন মারা গেছে, পাক হানাদার বাহিনী মারছে, এবং আমার গ্রামে কয়জনকে রেপ করছে। আমরা এইভাবে খোঁজ খবর নিব, এইভাবে খোঁজ খবর নিব। এই যে আমরা যখন হিসাব বাইর করবো সোশ্যাল মিডিয়াতে, এই দায়িত্বটা অন্তত আমরা নেই। এই চ্যালেঞ্জ যদি করতে চাই আমরা মেজর ডালিম সাহেবকে, এই জায়গাটায় চলেন আমরা চ্যালেঞ্জ করে এই জায়গাটা হিসাব বাইর করি, তাইলে তো হয়ে যায় কার গ্রামে কতজন মারা গেছে হিসাব দেন, 1 মাসের মধ্যে টোটাল হিসাব বাইরে হয়ে যাবে। শেষ করার আগে শুধু এইটুকু বলবো, খুব সাবধানে রাজনীতি করেন, আগের রাজনীতি বাদ দেন। আগের রাজনীতি বাদ দেন। আপনারা একটুখানি নজর দিলেই বুঝতে পারবেন ইলিয়াস হোসেন রিসেট বাটনে চাপ দিয়ে দিছে।
মেজর ডালিম সাহেব যা কথাবার্তা বলছে বা পিনাকিদা যেসব কথা আমাদেরকে বলতো বা কনক সরকার যেসব কথা আমাদেরকে বলতো, মেজর ডালিমের সাথে কথার মিল পান না? মিল তো পান। এবং ওই যে 5ই আগস্টে যারা ছাত্র জনতা যারা অভ্যুত্থান করলো তাদের কথার সাথে মিল পান না? মিল পান। এবং বিবিসির কাছে যে ইন্টারভিউ দিল, রিসেট বাটন চাপ দেওয়া হয়ে গেছে যে বলল, সেটার সাথে মিল পান না? মিল পান। সব নতুনের দিকে, নতুনের জোয়ার আসছে ভাই, নতুনের জোয়ার। দেখেন এই নতুন যারা আসতে চাচ্ছে, যাদেরকে বললেন মেজর ডালিম সাহেব, ওনাদের উদ্দেশ্য বললেন না যে আমার হেল্প লাগলে তোমরা পাবা, প্রয়োজনে আমি তোমাদেরকে উপদেশ দিব। এই 5ই আগস্টের বিপ্লবীদেরকে বলছে না? এমনও তো হইতে পারে যে মেজর ডালিম ওনাদের প্রধান হয়ে যদি চলে আসে, ওনারা যদি নিয়ে আসে, এরকম ঘটনা ঘটতে পারে না ভাই? ঘটলে কিন্তু আমি ব্যক্তিগতভাবে অবাক হব না, কারণ আমার এই ক্ষুদ্র ব্রেনে আমি যেভাবে বুঝি সেটুকু আপনাদের কাছে বললাম। ভুলও হইতে পারে, ভুল হইলে কমেন্ট বক্সে জানাবেন। কেন জানি আমার মনে হয় মেজর ডালিমই ইনাদের নেতা হয়ে আসতে পারে। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিওটি দেখে আসি। আমার ধারণা আপনারা মোটামুটি সবাই স্বীকার করবেন যে এই যাবৎকালে আমাদের জীবদ্দশায় দেশের বিভিন্ন রাজনৈতিক দল তাদের যার যার অবস্থান, কখনো আওয়ামী লীগের অবস্থান ভালো হয়েছে, কখনো বিএনপির অবস্থান ভালো হয়েছে, এই দুটি আমরা দেখেছি, কখনো বা জাতীয় পার্টির অবস্থান ভালো হয়েছে। কিন্তু আমি মনে করি যে জামাতে ইসলাম নামে যে দলটা আছে, সেই দলটার সবচেয়ে ভালো সময় আমার বিবেচনায় এখন চলছে। এতটা ভালো অবস্থানে তারা কখনোই ছিল না। কেউ কেউ হয়তো বলবেন কেন 2001-এ যখন বিএনপি ক্ষমতায় গেল তখন তো জামাতের 2জন মন্ত্রীও ছিল, তারা ক্ষমতার শেয়ারে ছিল, ক্ষমতার তারা ছিটে ফোটা স্পর্শ পেয়েছে। কিন্তু তারা এককভাবে ক্ষমতায় যেতে পারবে অথবা যারা ক্ষমতায় যাবে তাদের মধ্যে প্রধান দল হিসেবে জামাত থাকবে, যে জোটের মাধ্যমে যারা যাবে ক্ষমতায়, সেই জোটের প্রধান দল হিসেবে জামাত থাকবে, এমন কোনো সম্ভাবনা আমি অন্ততপক্ষে আমার জীবিতকালে দেখিনি। কিন্তু তেমনই একটা সম্ভাবনা এই সময়ে কেন যেন অনেকে ভাবছেন যে বোধহয় জামাত পেয়েছে। তো জামাত এই সুযোগটা সদ্ব্যবহার কি আদৌ করবে? করলে কিভাবে করবে? জামাত আগে যতবার যেভাবে ছিল, জামাত কিন্তু দাপটের সঙ্গে ছিল। আমি মনে করি জিয়াউর রহমান যখন ক্ষমতা নিলেন তারপরের থেকেই জামাত ধীরে ধীরে কিন্তু নিজেদের মতো করে দাপটের সঙ্গেই তারা রাজনীতি করতে পেরেছে, তারা স্বাধীনভাবে রাজনীতি করতে পেরেছে, কিন্তু কখনোই ক্ষমতায় যাওয়ার মতো সম্ভাবনা তৈরি করতে পারেনি। এখন পারল কেন? আমার বিবেচনায় পেরেছে এই কারণে যে তাদের উপর আমি মনে করি গত 15 বছর আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের যে সরকারটা ছিল, তারা জামাতের উপর অন্যায় করেছে। এই অন্যায়টা দেশের সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি, যে কারণে যারা নাকি সবসময় নিপীড়িত থাকে তাদের প্রতি সাধারণ মানুষের এক ধরনের সিম্প্যাথি কাজ করে। সেই সহানুভূতি জামাতের জন্য একটা ইতিবাচক উপাদান হিসেবে যুক্ত হয়েছে। আরও একটা ঘটনা ঘটেছে, সে ঘটনাটা হলো যে জামাত এই সময়টাতে নিজেদেরকে নানাভাবে, যেহেতু তাদের প্রকাশ্য রাজনীতি করার অতটা সুযোগ সুবিধা ছিল না, তারা নিজেদের মতো করে তাদের দলটাকে গুছিয়ে নিতে পেরেছে। এবং গুছিয়ে নেওয়ার মাধ্যম হিসাবে তারা তাদের যে টেকনিকটা, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে নিজেদের লোকগুলোকে তারা স্থাপন করতে পেরেছে, বসাতে পেরেছে। শিবির ছিল অন্য চেহারায় ছিল, ছাত্রলীগের মধ্যে শিবির ঢুকে গিয়েছিল, তারপরে তারা রাজনীতির সঙ্গে ছিল এবং তাদের নীতিগত যে আদর্শের ব্যাপারটা সেটাকে তারা চালু রাখতে পেরেছে এবং সব জায়গায় প্রশাসনের সমস্ত জায়গায় তারা এই কাজগুলো করতে পেরেছে, যার সুফল তারা এখন পাচ্ছে। এখন দেশের গুরুত্বপূর্ণ জায়গায় জামাত তাদের যে প্ল্যান্টেড যে ক্যারেক্টারগুলো আছে সেগুলোকে বসাতে পেরেছে এবং তারা এখন সব জায়গায় এক ধরনের প্রভাব বিস্তার করছে।
তার মানে পরিবেশটা কিন্তু তাদের অনুকূলে এখন আছে। এই অবস্থায় জামাতের সবচেয়ে দুর্বলতার দিকটা কোথায়? আমি মূলত আজকে জামাতের রাজনীতি নিয়ে কথা বলবো, এই জন্যে আলোচনা করছি আর কি। জামাতের সবচেয়ে দুর্বলতার দিক কোনটা? আমি মনে করি দুর্বল দিকটা হলো তাদের ৭১-এর স্বাধীনতার যুদ্ধে তাদের ভূমিকা আসলে কী ছিল, সেই বিষয়টা নিয়ে যখন আলোচনা ওঠে তখন জামাত যে চুপ করে থাকে, আমি মনে করি এটা হলো জামাতের সবচেয়ে বড় দুর্বলতা। প্রথম থেকে কয়েকদিন চেষ্টা করা হয়েছিল, যেহেতু আমি আগেই বলেছি এই যে ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকারের যে পতন ঘটল, এখানেও কিন্তু জামাতের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এবং সেই ভূমিকা ছিল বলেই তারা কিন্তু একটা ন্যারেটিভ মানুষের মধ্যে একটা চিন্তা, একটা বিকল্প চিন্তা হিসেবে ৭১-এর বিকল্প হিসেবে জুলাই আগস্টের যে আন্দোলন, সে আন্দোলনকে দাঁড় করানোর একটা চেষ্টা তারা কিন্তু করেছিল, এবং বেশ জোরে সোরেই করেছিল। এবং অনেকে এমনও ভেবেছিলেন বোধহয় তারা সেটাকে বাস্তবায়নও করতে পারবে, কিন্তু যে কোনো কারণে হোক আমার মনে হয়েছে তারা নিজেরাও বুঝতে পেরেছেন যে ৭১-এর বিকল্প ২০২৪ নয়, এটা তারা বুঝতে পেরেছেন। ৯ মাসের বিকল্প ৩৬ দিন নয়, এটাও তারা বুঝতে পেরেছেন। ওটার উপরে এটাকে ওঠানো যাবে না, ওটাকে প্রথম আমাদের স্বাধীনতার যুদ্ধ হিসাবে মেনে নিয়েই পরবর্তী কাজগুলো করতে হবে। তো ওটাকে যদি আমি আপনাদের প্রধান অর্জন মনে করি, আমাদের জাতি হিসাবে আমাদের প্রধান অর্জন মনে করি, তো সেই অর্জনে জামাতের কি ভূমিকা ছিল, সেই অর্জনে জামাত কি ভূমিকা রেখেছিল, সেই প্রশ্নটা কিন্তু মানুষের মনে আসবে। এই জায়গায় প্রথম জামাত যে স্ফুলিঙ্গটা জ্বালালো, আমি মনে করি যে আলোচনাটা কিন্তু বিতর্কটা কিন্তু জামাতই উস্কে দিয়েছে। কোথায় উস্কে দিয়েছিল? জামাতের আমির উনি একটা সবাই বলেছিলেন এদেশের একমাত্র পরীক্ষিত দেশপ্রেমিক হলো জামাতে ইসলামী এবং সেনাবাহিনী, ওটা বলেই উনি মানে আলোচনাটা উস্কে দিয়েছেন। এবং তখন দেখলাম বিএনপির বিশেষ করে একজন নেতার কথা আমার বলতে হয়, মেজর হাফিজ উদ্দিন আহমেদ, উনি কিন্তু এই প্রসঙ্গটা তুলেছেন। উনি বেশ দৃঢ়তার সঙ্গে বলেছেন, প্রশ্ন করেছেন জামাতকে নিয়ে, এবং উনি সর্বশেষ আরেকটা কথাও বলেছেন, সেটা হলো যে জামাতের আসলে উচিত ছিল এই সময়ে এসে তাদের ৭১-এর ভূমিকাকে জাস্টিফাই করা, যে বলা যে ৭১ আমরা যেটা করেছি সে কাজটা আমরা ভুল করেছি। কিন্তু তা না করে জামাত যেটা করছে, তারা ৭১-এর ভূমিকাটাকে গ্লোরিফাই করার চেষ্টা করছে, বলার চেষ্টা করছে যে ৭১-এ আমরা যা করেছি ঠিক করেছি। এই যে ব্যাপারটা, এই বিষয়টা আমি মনে করি আগামী দিনে জামাতের রাজনীতির জন্য একটা বড় ভূমিকা হয়ে দাঁড়াবে। আজকে দেখলাম যে মানবজমিন পত্রিকা একটা রিপোর্ট করেছে, রিপোর্টটার শিরোনাম এ ধরনের, ৭১ প্রশ্নে জামায়াতের নতুন আলোচনা, আসতে পারে সিদ্ধান্ত। এটা আসলে অনেক দিন ধরেই চলছিল যে ৭১-এর ভূমিকাটা নিয়ে জামাত কিছু একটা বলবে, আত্মসমালোচনা করবে, অথবা জনগণের কাছে ক্ষমা চাইবে। এটা অনেক আগের থেকেই কিন্তু এরকম একটা প্রক্রিয়া চলছিল। ওই জামাতের একজন আইনজীবী ছিলেন ব্যারিস্টার রাজ্জাক আলী, উনি তো সরাসরি এটা বলতেন যে আমাদের উচিত ৭১-এর ভূমিকাটাকে আমাদের ভুলটা স্বীকার করে নেওয়া। কিন্তু ওই সময় জামাতের যারা নাকি শীর্ষস্থানীয় নেতা ছিলেন, ওনারা সেটা কখনোই করতে চাননি, ওনারা গর্তমি করেছেন। কারণও আছে, কারণ ওনারা ওই ভূমিকা তো ছিলেন, খারাপ ভূমিকা ওনারাই ছিল, ওই ব্যক্তি হিসেবে ওনারাই ছিলেন। কিন্তু জামাত এখন যারা করেন, এমনকি জামাতের বর্তমান যিনি আমির, ওনারাও তো ৭১-এর বয়স, উনি নাবালক ছিলেন, উনি নিজেও বলেছেন যখন আমি শিশু ছিলাম। তার মানে এখনকার যারা আছেন তারা কেউ কিন্তু ৭১-এর মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত ছিলেন না, পক্ষে বিপক্ষে কোনো দিকেই ছিলেন না। তাহলে ওই সময় তার দল একটা ভুল করেছে, এটা স্বীকার করতে দ্বিধা কোথায়? সমস্যাটা হলো কি, আমাদের দেশটা এমন, এখানে কেউ নিজের অপরাধ, নিজের ভুল স্বীকার করতে চায় না। যেমন ধরুন গত বেশ কয়েকদিন ধরে যে আলোচনাটা খুব উঠছে, সেটা হলো যে এই যে গত 15 বছর আওয়ামী লীগ যে দুঃশাসন চালিয়েছে, আওয়ামী লীগ কি একবারের জন্য বলেছে যে তারা কাজটা ভুল করেছে? এমনকি জুলাই বিপ্লবের সময়, জুলাইয়ের 5 তারিখের পর থেকে, জুলাইয়ের 1 তারিখের পর থেকে যে 36 দিন ধরে আন্দোলনটা হয়েছে, এই সময়ে তাদের ভূমিকাটা যে খারাপ ছিল তারা কি একবারও স্বীকার করেছে? এমনকি তারা যে 15 বছর লুটপাট করেছে, তারা যে এদেশ থেকে ধন সম্পদ বিদেশে রপ্তানি করে চুরি করে নিয়ে যেতে এস আলম সহ বিভিন্ন ব্যক্তিকে সহায়তা করেছে, এটা যে অন্যায় ছিল দেশের প্রতি, দেশের জনগণের প্রতি, এটাকে আওয়ামী লীগ একবারও স্বীকার করেছে? কোনো পর্যায়ের লোককে স্বীকার করতে দেখেছেন? দেখেননি। এই জায়গাটাতে কিন্তু আমাদের পলিটিক্যাল পার্টিগুলো ভুল করে। ভাই আপনারা তো ভুল করেছেন, আপনারা তো অন্যায় করেছেন, তো স্বীকার করতে দ্বিধা কেন?
এই কারণে করে না যে এই দলগুলো নিজেদের নেতৃত্বকে টিকিয়ে রাখতে চায়। তারা মনে করে স্বীকার করলে পরে আওয়ামী লীগের হয়তো লস হবে না, কিন্তু ওই নেতৃত্বের লস হবে। হয়তো শেখ হাসিনা আবার আসতে পারবে না, হয়তো আওয়ামী লীগ আসবে শেখ হাসিনাকে বাদ দিয়ে। তারা এটা চায় না, কারণ শেখ হাসিনার যারা অনুগত, যারা এই সুবিধাপ্রাপ্ত ব্যক্তি, যারা বিপুল অর্থ সম্পদ কামিয়েছেন, তারা শেখ হাসিনাকেই বারবার চান। অনেককে বলতে শুনেছি, আমরা অনেক ব্যবসায়ীদের বলতে শুনেছি যে শেখ হাসিনা, প্রথমত শেখ হাসিনা, দ্বিতীয়ত শেখ হাসিনা। কেউ বলেছে সারা জীবন শেখ হাসিনা, মৃত্যুর আগ পর্যন্ত শেখ হাসিনা, মৃত্যুর পরেও শেখ হাসিনা। তারা অবশ্যই ইদানিং ডিগবাজি মারছেন, এটাও আমরা দেখছি। আমাদের দেশ তো, এখানে অনেক নাটকই দেখতে হয়। তো যা হোক, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি অপরাধটা আপনি স্বীকার না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি যার প্রতি অপরাধ করেছেন, মানে জনগণের প্রতি অপরাধ করেছেন, জনগণ আপনাকে ক্ষমা করবে কেন? করবে না তো। আর স্বীকার করলে আপনার লসটা কোথায়? সারা দুনিয়ায় কিন্তু এরকম নিজেদের অপরাধ স্বীকার করার একটা ব্যবস্থা আছে, একটা রীতি আছে, আমাদের এখানে নেই। কিন্তু যেমন বিএনপিও কিন্তু একই জিনিস, আমি বিএনপি প্রসঙ্গটা বলে নিই। বিএনপিও কিন্তু 2001 থেকে 2007 পর্যন্ত, 6 পর্যন্ত ওনারা যা করেছেন, এবং তত্ত্বাবধায়ক সরকারকে নষ্ট করার জন্য ওনারা যে সমস্ত মতলব করেছিলেন, যে সমস্ত মানে মতলবী পদক্ষেপ নিয়েছিলেন, সেগুলোর ব্যাপারে ওনাদের উচিত ছিল কিন্তু যে দুঃখ প্রকাশ করা, স্বীকার করা যে আমরা ওগুলো ভুল করেছি। সেটাও বিএনপিকে আমি করতে দেখি না, কিন্তু এটা করা উচিত। এটা করলে জনগণ খুশি হয়। বাংলাদেশের জনগণ কিন্তু ক্ষমা করে দিতে চায়, কিন্তু আপনি যদি ক্ষমাই না চান, তাহলে কীভাবে ক্ষমা করবে তারা? আমি মনে করি এই জায়গায় জামাতের একটা সুবর্ণ সুযোগ। জামাত কিন্তু পারে, জামাত কিন্তু বলতে পারে যে আমরা যে ভুলটা করেছি, 71-এ আমাদের দল ভুল করেছে, আমরা সেটাকে ভুল হিসেবে মেনে নিচ্ছি, এবং যদি আমাদের যারা কারো অন্যায় হয়ে থাকে, কারো যারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আমাদের কারণে, আমরা তাদের কাছে ক্ষমা চাচ্ছি। এতে জামাতের রাজনীতি আমি মনে করি উন্নত হবে। কিন্তু আমি কাউকে এখন বলতে দেখছি যে 71টাই আসলে খারাপ ছিল, 71টা ভারতের একটা ষড়যন্ত্র ছিল, ভারত চেয়েছিল পাকিস্তানকে ভাগ করতে, এই জন্য ভারত সেটা পেরেছে। এই সমস্ত কিন্তু বিতর্কিত বিষয়, কারণ এটা হতে পারে, আমি এটা কিন্তু একদম উড়িয়ে দিচ্ছি না। ভারতের যে ধরনের কোনো মতলব ছিল না আমি তা বলবো না, কিন্তু যদি ভারতের মতলবটা সঠিকও হয়ে থাকে, তারপরেও আমি বলবো যে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে বৈষম্য ছিল, ওরা পশ্চিমারা যে আমাদের উপর নানা রকম শোষণ করতো, তার কোনোটাই তো মিথ্যা ছিল না। মিথ্যা হলে তো এই জনগণ মাঠে নামতো না। আপনি বিভ্রান্ত করে একটা জাতির একটা অংশকে বিভ্রান্ত করতে পারবেন, পুরো জাতিকে বিভ্রান্ত করা যায় না। তো এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। আমি মনে করি জামাতের এটা একটা সুবর্ণ সুযোগ। জামাত যদি আমাদের রাজনীতিতে নিজেদেরকে গুরুত্বপূর্ণ রাখতে চায়, তাহলে আমি মনে করি জামাতের উচিত হবে মানে দ্রুততার সঙ্গে স্বীকার করে নেওয়া যে 71-এ আমরা ভুল করেছিলাম। যদি আপনি 71-এ ভুলটা স্বীকার করেন, তাহলে কিন্তু আপনি একমাত্র বর্তমান সময়ে প্রাসঙ্গিক রাজনীতি করতে পারবেন। তাহলে আপনারা ওই প্রশ্নটাও তুলতে পারবেন যে মানবতা বিরোধী অপরাধের নামে আপনাদের উপর যে ইনজাস্টিস করা হয়েছে, কেউ যে অপরাধী ছিলেন না তা না, ছিলেন, তাদের বিচার ঠিক আছে, কিন্তু অনেককে তো বিচার করা হয়েছে যারা নাকি অপরাধী ছিলেন না, আসলে তাদের অপরাধ ছিল তারা জামাত কেন করে, অতএব তাদেরকে ফাঁসিতে ঝোলাতে হবে। এই কাজও তো হয়েছে দেশে, আওয়ামী লীগ সরকারই করেছে। তো এই পুরো বিষয়গুলো আমি মনে করি রিভিউ করা দরকার। আর এই সুযোগ জামাত শেষ পর্যন্ত নেবে নাকি তাদের সেই পুরনো রাজনীতিতেই থাকবে, এটা আগামী 2-1 দিনের মধ্যে হয়তো আমরা দেখতে পাবো। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আশা করছি আপনারা এই ভিডিও পরিষ্ঠে মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানেও কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।